আগের পর্বে আমরা দেখেছিলাম জলপরি কৌশলে মাদেয়ংয়ের সমস্ত স্মৃতি মুছে দেয়। এখানে জলপরি মাদেয়ংয়ের স্মৃতি থেকে তার এবং দামরেয়ংয়ের শেষ পরিণতি নিজের চোখে দেখে এবং সে অনেক কষ্ট পায়, যার ফলে ওর বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। যেই সুযোগটি কাজে লাগিয়ে মাদেয়ং ওখান থেকে পালিয়ে যায়। এদিকে জঞ্জে তার বাবার কাছে পৌঁছে অনেক রিকোয়েস্ট করে তাকে তার সাথে যাওয়ার জন্যে, কিন্তু তার বাবা কিছুতেই যেতে চায় না। ফলে জুনজে নিরুপায় হয়ে সেখান থেকে চলে আসে। তার চলে আসার কিছুক্ষণ পরেই তার সৎ ভাই বাড়িতে ফিরে আসে। সে তার বাবাকে এসে জিজ্ঞাসা করে যে বাড়িতে কি কেউ এসেছিল, কিন্তু ওর বাবা ওকে মিথ্যে বলে যে আমি তো ঘুমিয়েছিলাম, বাড়িতে কে এসেছিল আমি তা জানি না। যার ফলে জঞ্জের সৎ ভাই তাদের বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু সে কোনো ধরনেরই ফুটেজ পায় না, কারণ দেহ সিসিটিভি হ্যাক করে ওর সমস্ত ফুটেজ মুছে ফেলেছে। জুনজে নিজের বাড়ি ফিরে এসে ডিটেকটিভদের ডাকে এবং সে তার বাবার বাড়ি থেকে যা যা সমস্ত কিছু পেয়েছিল সেই সব কিছু ডিটেকটিভকে দেখায়, যেই সমস্ত জিনিসগুলো ডিটেকটিভরা ল্যাবের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করার জন্য পাঠিয়ে দেয়। সেখান থেকে ওরা যেই ওষুধটি নিয়ে এসেছিল সেই ওষুধটি, এমনকি সেই অদ্ভুত ফুলটাও, যেটা ডিটেকটিভদের দেখালে সেই ফুলটি দেখে ডিটেকটিভ আর নামদো দুজনেই চিন্তায় পড়ে যায়, কারণ এই সমস্ত ফুল আগেকার দিনে রাজা মহারাজাদের গোপনে হত্যা করার জন্য ব্যবহার করা হতো। এত কিছু দেখে ডিটেকটিভ ওকে জানায় যে তোমার বাবা তাহলে তো অনেক বিপদের মধ্যে রয়েছে, তাহলে ওনাকে রেখে এলে কেন? তখন জুনজে জানায় যে আমি একজন ঠকবাজ, যার জন্যে উনি আমার সাথে এলেন না। এটা শোনার পর ডিটেকটিভ ওকে জানায় যে আমি তোমার বাবার ব্যাপারটা নিয়ে তোমার সৎ মায়ের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করছি, মন খারাপ করো না। এদিকে চাইসিয়ার বৌদি যেই সোসাইটি মিটিংটি ডেকেছিল সেখানে জঞ্জের মাকেও ও নিয়ে যায় এবং সবাইকার সামনে তার পরিচয় করিয়ে দেয় যে ইনি হলেন জঞ্জের বাবার প্রথম স্ত্রী। এমনকি সে যে তার ছেলেকেও খুঁজে পেয়ে গিয়েছে এটাও সে জানায়। জঞ্জের মা জানায় যে আমি আমার ছেলের অধিকার অবশ্যই ওকে ফিরিয়ে দেব। তখন কাংসেহি সবাইকার সামনে বলে যে এটা আর সম্ভব না, কারণ আমার হাজবেন্ড কিছুদিন আগেই তার সকল সম্পত্তি আমার এবং আমার ছেলের নামে লিখে দিয়েছে। যেটা শুনে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়, সাথে সাথে তারা ঘাবড়েও যায়, এটা ভেবে যে ওরা ভুল লোককে সাপোর্ট করলো না তো। এরপর থেকে তো কাংসেহি তাদের কোনো ধরনের কোনো ব্যাপারেই সাহায্য করবে না। ওখান থেকে বেরিয়ে আসার পর কাংসেহি মাদেয়ংকে ফোন করে, কিন্তু জলপরি ওর সমস্ত স্মৃতি মুছে দেওয়ার ফলে মাদেয়ংয়ের কিছুই মনে থাকে না, তাই জন্যে সে তাকে চিনতে পারে না। কাংসেহি মাদেয়ংয়ের কাছে পৌঁছে যায়। তখন আমাদের দেখানো হয় যে ছোটবেলায় কিভাবে তাদের পরিচয় হয়েছিল। কাংসেহির মতো মাদেয়ংকেও একটি গরিব পরিবার অ্যাডপ্ট করেছিল। যেহেতু তারা দুজনে একই রকম বদমাইশ ছিল, তাই জন্যে তাদের প্রায় বাড়ি থেকে বের করে দিত। সেখানে কাংসেহি একদিন মাদেয়ংয়ের কাছে এসে ওর সাথে বন্ধুত্ব করে। এভাবেই ওরা দুজনে বড় হতে থাকে এবং পরে গিয়ে কাংসেহি মাদেয়ংয়ের প্রেমে পড়ে যায়। কাংসেহি তার স্মৃতি মনে করানোর চেষ্টা করে। মাদেয়ং যদিও কিছু মনে করতে পারেনি, তারপরেও সে কাংসেহিকে বিশ্বাস করে। এদিকে জলপরি মাদেয়ংয়ের স্মৃতি মুছে দেওয়ার পর যখন বাড়ি ফিরে আসে তখন ও খুব মন খারাপ করে শুয়ে থাকে, কারণ মাদেয়ংয়ের স্মৃতিতে সে তার এবং দামরেয়ংয়ের শেষ পরিণতিটি দেখেছে। বর্তমানে হয়তো তার সাথেও ঠিক একই পরিণতি ঘটতে চলেছে। সে যদি জঞ্জের কাছে না আসতো তাহলে এইসব কিছুই হতো না। যে সব কথা ভেবে ও খুব কষ্ট পায়। তখন জঞ্জে ওর কাছে এলে জলপরি সমস্ত ব্যাপারটি খুলে বলে। তখন জঞ্জে ওকে আশ্বাস দেয় যে এরকম কিছুই হবে না। এদিকে ডিটেকটিভ জঞ্জের বাবার ওষুধগুলো নিয়ে জঞ্জের বাবার পার্সোনাল ডাক্তারের কাছে যায়। সে ওষুধগুলো দেখে বলে যে এটা খুব বিষাক্ত একটি ওষুধ। এই ওষুধটি যদি রেগুলার খাওয়া হয় তাহলে চোখের কার্নিয়া ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এমনকি ব্রেনও কাজ করা বন্ধ করে দিতে পারে। এখানে ডাক্তারের সাথে দেখা করার পর এবং ডাক্তার কি বলেছে এই সমস্ত কথা সে জঞ্জেকে জানিয়ে দেয়। যেটা জানার পর জঞ্জে বলে আমাদের দ্রুতই অ্যারেস্ট ওয়ারেন্ট বের করতে হবে, না হলে শেষমেশ আমাদের জোর করে হলেও আমার বাবাকে ওখান থেকে বের করে আনতে হবে। আমরা কাংসেহিকে দেখি জঞ্জের বাবার জন্য ওষুধ নিয়ে যায় এবং জঞ্জের বাবা তখন জঞ্জের বলা কথাটি মনে করে ওষুধগুলো না খেয়ে সেটাকে একটি টিস্যুর মধ্যে রেখে ফেলে দেয়, যে ব্যাপারটি আবার কাংসেহি দরজার আড়াল থেকে দেখে ফেলে। এদিকে চাইসিয়া জঞ্জেকে ফোন করে এক জায়গায় আসতে বলে, যেখানে ওরা দুজনে দেখা করলে প্রথমেই চাইসিয়া ওর মায়ের ব্যাপারটা জানার পরেও ওকে না জানানোর জন্য ক্ষমা চায় এবং এত বছর ধরে যে সে ওকে পছন্দ করে এই ব্যাপারটাও ও আজকে জঞ্জেকে জানিয়ে দেয়। চাইসিয়া এটাও বলে যে আমি জানি এখন সিমজং অর্থাৎ জলপরি তোমার মনে জায়গা করে নিয়ে আছে, তারপরেও আমি ওর চলে যাওয়ার অপেক্ষা করব। জঞ্জে জানায় যে অপেক্ষা করে কোনো লাভ নেই, ও চলে গেলেও আমি ওর সাথে চলে যাব।
জঞ্জে বাড়ি ফিরে এলে বাড়ির বাইরে ওর নিজের সৎ ভাইকে দেখতে পায়, যেখানে ওর ভাই ওকে জিজ্ঞাসা করে যে তুমি গোপনে আমার বাড়িতে গিয়েছিলে তাই না। জঞ্জে বলে তুমি নাকি বাবার যোগ্য ছেলে, তাহলে কিভাবে পারলে মায়ের সাথে মিলে বাবার ক্ষতি করতে। আমি কিন্তু সব জেনে গিয়েছি, তুমি যদি আর একবার আমার বাবার ক্ষতি করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি তোমার মা আর ছেলে দুজনকেই শেষ করে দেব। এরপর দেখা যায় জঞ্জের বাবার হঠাৎ রাতের বেলায় ঘুম ভেঙে যায়। সে সিঁড়ি দিয়ে নিচে যায়, যেখানে ও কারোর কথাবার্তার আওয়াজ শুনতে পায়। আসলে সেখানে জঞ্জের সৎমা আর মা দেওং কথা বলছিল। আমরা এত বছর অপেক্ষা করার পর আমাদের দুজনের সুখের মুখ আমরা দেখতে চলেছি, আর তুমি কি না এখন সবকিছু ভুলে গিয়েছো। এখানে জঞ্জের বাবা এই সমস্ত কথা শুনে বুঝতে পারে যে জঞ্জের কথাই সত্যি। কাং সেহি তাকে শেষ করে মা দেওং এর সাথে সারা লাইফ কাটাতে চায়, আর তখন তাড়াতাড়ি করে সে নিজের রুমে ফিরে যেতে চাইলে সিঁড়ির মধ্যে হোঁচট খায়। যে ব্যাপারটা কাং সেহি শুনে বাইরে বেরিয়ে এসে দেখতে গেলে সেখানে সে জঞ্জের বাবাকে বাইরে একটি জায়গায় লুকিয়ে থাকতে দেখতে পায়। তখন সে বুঝে ফেলে যে তাদের সমস্ত কথা সে শুনে ফেলেছে। এখানে কাং সেহি আর মা দেওং এর সমস্ত কথা জঞ্জে এবং ডিটেকটিভরাও শুনে ফেলেছে। আসলে জঞ্জে যখন এখানে এই বাড়িতে এসেছিল তখন একটি ডিভাইস লাগিয়ে রেখে গিয়েছিল, যার মাধ্যমে ওরা এখন ওদের সমস্ত কথা শুনতে পায়। সেই রাতেই জঞ্জের সৎ মা তার বাবার জন্য ঔষধ নিয়ে আসে, এটা বলে যে আমার একটি জরুরি মিটিং আছে, তাই জন্য আমি বাইরে যাচ্ছি, তুমি কিন্তু এই ওষুধগুলো খেয়ে নিও। জঞ্জের বাবা ঠিক আগের মতনই ওষুধগুলোকে টিস্যুর মধ্যে রেখে সেটাকে ফেলে দেয় এবং ওখানে ওর জন্য আনা জলটি পান করে। আর এখানেই সমস্যা, কাং সেহি যেহেতু আগের থেকেই জেনে গিয়েছিল যে ওর বাবা ওষুধগুলো খাচ্ছে না, তাই জন্যে ও জঞ্জের বাবার জলের মধ্যে বিষ মিশিয়ে রেখেছিল, যার ফলে জঞ্জের বাবা ধীরে ধীরে মারা যাবে। এই সমস্ত ঘটনার ফলে যাতে তার আর তার ছেলের ঘাড়ে কোনো দোষ না হয়, তাই জন্যে সে মিটিংয়ের বাহানা দিয়ে বাড়ির বাইরে চলে যায় এবং তার ছেলেকে ফোন করে আজ ডিনারে যাওয়ার জন্য ইনভাইট করে। কিন্তু ওর ছেলে ব্যাপারটা বুঝতে পেরে যায়, যার ফলে ও ওর মাকে জানায় যে আমরা ডিনার অন্য কোনো একদিন করব। এই ব্যাপারটি বলে ও সোজা বাড়ি ফিরে আসে। এদিকে জঞ্জের বাবার শরীরে ধীরে ধীরে বিষ ছড়িয়ে গেলে তখন সে জঞ্জেকে ফোন করে, কিন্তু ডিটেকটিভের সাথে কথা বলার ব্যস্ত থাকার কারণে সে ফোনটি তুলতে পারে না। তখন জঞ্জের বাবা একটি ভয়েস মেসেজ পাঠায়, সেখানে সে জানায় যে তুমি ঠিকই বলেছিলে, সে শুরুর থেকেই আমার ক্ষতি চাইতো। আমি প্রথম থেকেই তোমায় আর তোমার মাকে প্রচুর মিস করি, কিন্তু কেন জানি না আমি এরকম ভুল করলাম। তোমাদের একবারও আমি সরি বলতে পারলাম না, এর জন্য আমায় ক্ষমা করে দিস। জুনজে এদিকে ডিটেকটিভের সাথে কথা বলা শেষ হয়ে রুমে এলে তার বাবার পাঠানো ভয়েসটি শুনে এবং তার বাবার কথা শুনে সে বুঝতে পারে যে তার বাবার নিশ্চয়ই কিছু একটা হয়েছে। সে তখনই তার বাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখি যে জঞ্জের বাবা যখন তার ফোনে তার ছেলেকে ভয়েস মেসেজ পাঠাচ্ছিল তখন ওর সৎ ভাই ওখানে পৌঁছে গিয়েছিল এবং সে বাড়িতে এসেই দেখে যে মা দেওং সেই বিষাক্ত ফুলগুলো ওখান থেকে সরাচ্ছে ছিল। এরপরে সে তার সৎ বাবাকে দেখার জন্য সোজা তার রুমের কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে যখন দেখে যে তার সৎ বাবা তার নিজের ছেলে জঞ্জেকে ভয়েস মেসেজ পাঠাচ্ছে, সে সেখানেই দাঁড়িয়ে যায়। এখানে সে কি তার বাবাকে বাঁচানোর চেষ্টা করবে না ওকে এভাবেই মরতে দেবে, এরকম প্রশ্ন রেখে আমাদের এই এপিসোডটা এখানেই শেষ হয়। থ্যাংক ইউ। এপিসোডগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আগের পর্বে আমরা দেখেছিলাম জঞ্জের বাবা কাং সেহির আসল রূপ জানতে পেরে গিয়েছে, যার ফলে কাং সেহি জঞ্জের বাবার ঔষধের জায়গায় ঔষধের জলে বিষ মিশিয়ে দিয়েছিল, যেটা পান করার ফলে সে মারা যেতে থাকে। মারা যাওয়ার আগে সে তার ছেলে জঞ্জেকে অনেকবার ফোন করায়। সে যখন ফোনটি তুলছিল না তখন ওর বাবা ওকে একটি ভয়েস নোট পাঠায়, যেই ভয়েস নোটটি জঞ্জে পরবর্তীকালে শোনার পরেই তার বাবার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু বাড়িতে পৌঁছানোর আগেই সে দেখে যে তার বাবা অলরেডি মারা গিয়েছে। তখন আমরা কিছুক্ষণ আগের কাহিনী দেখি, যেখানে জঞ্জের সৎ মা ওর হাজবেন্ডকে বিষ দেওয়ার পরেই রেস্টুরেন্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে এবং ওর আসল ছেলেকে ফোন করে ডিনারের জন্য ইনভাইট করে, যেখানে জঞ্জের সৎ ভাই ওর মায়ের সাথে কথা বলে আন্দাজ করতে পেরে গিয়েছিল যে ওর বাবার নিশ্চয়ই কিছু হয়েছে, তাই জন্য ও তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে ও সোজা ওর বাবার রুমে যায়, যেখানে গিয়ে জঞ্জের সৎ ভাই ওর বাবাকে জঞ্জেকে একটি ভয়েস নোট পাঠাতে দেখেছিল। নিজের শেষ অবস্থাতেও ওর বাবা ওর কথা একবারও না বলে যখন জঞ্জের ব্যাপারেই ভেবে চলেছে, যে ব্যাপারটি বুঝতে পেরে ও খুব কষ্ট পায়। আমরা তখন দেখি যে জঞ্জেকে ভয়েস নোটটি পাঠানোর পরেই ওর বাবা মারা যায়। এখানে ওর সৎ ছেলে যদি চাইতো তাহলে ওকে হসপিটালে নিয়ে গিয়ে বাঁচাতে পারতো, কিন্তু জঞ্জের নাম শুনে এবং ওর বাবার কাছে জঞ্জের ইম্পর্টেন্সের কতটা এটা জানতে পেরে ও আর কিছুই করেনি। জঞ্জের বাবা মারা যাওয়ার পরেই জঞ্জের সৎ ভাই ওখানে থাকা গ্লাসটি চেক করলে বুঝতে পারে যে এই গ্লাসের জলের মধ্যেই
বিষ মেশানো আছে, তাই জন্যে সে গ্লাসটিকে নিয়ে গিয়ে ভালোভাবে ধুয়ে ফেলে যাতে এই মৃত্যুর কোনো প্রমাণ না থাকে। তাই জন্যে যখন পুলিশ এবং ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকজন এখানে এসে পরীক্ষা নিরীক্ষা করে তখন ওরা এই মৃত্যুর কোনো সঠিক কারণ খুঁজে পায় না, যার ফলে ওনারা ধারণা করেন এটা ওনার হার্ট অ্যাটাকের ফলে মৃত্যু হয়েছে। যখন জঞ্জের বাবার মৃতদেহ বের করে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই ওখানে জঞ্জে পৌঁছে যায়। ওর বাবার মৃত্যুতে ও খুব ভেঙে পড়ে এবং ওখানেই কাঁদতে থাকে। তখনই ওখানে ওর সৎ ভাই এলে জঞ্জে ওর কলার ধরে বলে যে তুই আর তোর মা মিলে আমার বাবাকে মেরে ফেলেছিস, আমি তোদের কাউকেই ছাড়বো না। তখনই ওখানে ডিটেকটিভ পৌঁছে যায় এবং ও জঞ্জেকে বলে যে সামলানোর চেষ্টা করো নিজেকে, এবং ওর বাবার মৃতদেহটিকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য ওখান থেকে ওরা নিয়ে চলে যায়। জলপরি এবং তেহ আর নামদো ওরা সবাই এই ব্যাপারটি জানতে পেরে ওর কাছে এসে ওকে সান্ত্বনা দেয়। তারপরেই ওখানে জঞ্জের সৎমা আসে এবং কুমিরের কান্না কাঁদতে থাকে। ওর সৎমা এত পরিমাণে কাঁদতে থাকে যে ওখানেই অজ্ঞান হয়ে যায়, মানে নিজেই নিজের হাজবেন্ডকে মেরে ফেলে এখন কুমিরের কান্না কাঁদছে। জঞ্জের মাও খবরটি পেয়ে জঞ্জের কাছে এসে বসে এবং ওকে বলে যে তোমার বাবা হয়তো আমাদের ভুলেই গিয়েছিলেন, কারণ একবার হসপিটালে তার সাথে আমার দেখা হয়েছিল কিন্তু সে আমায় চিনতেই পারেনি। এটা শোনার পরে জঞ্জে ওর মাকে জানায় যে তুমি ভুল ভাবছো মা, বাবার চোখের সমস্যা রয়েছে, উনি ঠিকমতো দেখতেও পারতেন না। এটা শোনার পরে ওর আসল মায়ের একটু অনুতপ্ত বোধ হয়। এদিকে জঞ্জের সৎ ভাই ওর মায়ের কাছে গিয়ে বলে যে মা সত্যি করে বলো তুমি এমনটাই করেছো তাই না, যদি বলো তাহলে আমি তোমাকে সাহায্য করব। তখন জঞ্জের সৎ মা স্বীকার করে যে হ্যাঁ ওই এমনটি করেছে। জঞ্জের সৎ ভাই বাইরে এসে নামদোর সাথে কথা বলে, আমি জানি তুমি জঞ্জের থেকে আলাদা, তোমাদের দুজনেরই কাজ করার ধরন একদমই আলাদা। জঞ্জে টার্গেট করে বড় ধনী লোক যারা দুর্নীতিবাজ, যারা দেশের জন্য ক্ষতিকর, আর তুমি বিচার করো না কারা ছোট কারা বড়, তোমার কাছে টাকাটাই সব। তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব, তোমাকে জঞ্জেকে এই পৃথিবী থেকে সরাতে হবে। নামদো যেহেতু টাকার জন্য পাগল তাই জন্য সে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এমনিতেও সিমজং আসার পরে ও আমার কোনো কথাই শুনছে না, তাই জন্যে আমিও মনে মনে ওকে আমার পথ থেকে হাঁটানোর কথা ভাবছিলাম। এদিকে ডক্টর জঞ্জেকে জানায় যে ওনার মৃত্যু হার্ট অ্যাটাকের ফলেই হয়েছে, বিষের কারণে হলে ওনার ঠোঁটের রং অন্য রঙের হয়ে যেত। জঞ্জে ডক্টরকে বিষাক্ত সেই ফুল গাছের ছবি দেখিয়ে জানায় যে আমি ওই বাড়িতে এই ফুলটি পেয়েছি, এই বিষাক্ত ফুল গাছের কারণে যদি মৃত্যু হয় তাহলে ঠোঁটের রং পরিবর্তন নাও হতে পারে, তাই জন্যে আমি ওনার সন্তান হিসেবে বলছি ওনার শরীরের তদন্ত করা হোক। যেটা শোনার পরে কাংসেহি মরা কান্না কেঁদে বলে যে মৃত মানুষকে কষ্ট দিয়ে আর কি লাভ, তুমি তো এতদিন তার কোনো খোঁজ নাওনি, এখন এসেছো তার সম্পত্তির লোভে। এছাড়াও সৎ ভাই বলে যে বাবা তাকে ত্যায্য পুত্র করেছে, আমি ওনার বর্তমান স্বীকৃত সন্তান হিসেবে বলছি আমার কোনো তদন্ত চাই না, যার ফলে এই ব্যাপারটি আপাততর জন্য এখানেই বন্ধ থাকে। এদিকে ডিটেকটিভরা তার লোকজন নিয়ে জঞ্জের বাবার বাড়িতে যায় সেই বিষাক্ত ফুল গাছটি খোঁজার জন্যে, কিন্তু সেখানে তারা কোনো ফুলই পায় না, কারণ সেগুলি তো আগের থেকেই মা দেয়ং লুকিয়ে রেখেছিল। এদিকে জঞ্জের বাবার ফিউনারালে জঞ্জের মা এবং ওর বন্ধুরা এবং ওর সৎ ভাই সবাই পৌঁছে যায়। জঞ্জের মা স্বামীর স্মৃতির উদ্দেশ্যে ফুল দেওয়ার পর যখন ওয়াশরুমে আসে তখনই ওর সৎ মা ওখানে পৌঁছে গিয়ে ওর মাকে বলে যে তুমিও তোমার ছেলের মতনই সম্পত্তির জন্য এখানে এসেছো। যেটা শোনার পরে জঞ্জের মা কাংসেহিকে একটি জোরে থাপ্পড় মারে। কাংসেহি তখন রেগে জঞ্জের মাকে থাপ্পড় মারতে গেলে তখনই ওখানে জলপরি এসে ওর হাতটি ধরে নেয়, যার ফলে জলপরি কিভাবে ওর হাজবেন্ডকে মেরেছে এবং ওই ফুলগুলো কোথায় লুকিয়ে রেখেছে সেই সব কিছুই জানতে পেরে যায়। এরপরে জলপরি জঞ্জের মাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে। আমরা ডিটেকটিভকে দেখি যারা এখনো পর্যন্ত জঞ্জের বাবার বাড়িতে প্রমাণ খোঁজাখুঁজি করছিল। তখনই ওখানে জঞ্জে আর জলপরি পৌঁছে যায়। জলপরি দেখার সেই স্মৃতি মনে করে তারা সবাই একটি গোপন রুমে পৌঁছে যায় যেখানে সমস্ত প্রমাণ লুকিয়ে রাখা হয়েছিল। যেহেতু ওরা সবাই যথাযথ প্রমাণ পেয়ে গিয়েছে তাই জন্য ওরা কাংসেইকে অ্যারেস্ট করার জন্য সোজা ফিউনারালে পৌঁছে যায়, যেটাতে চিহুন জিজ্ঞাসা করে আপনার কাছে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, যার উত্তরে ডিটেকটিভ জানায় আমাদের কাছে তোমার মায়ের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে, তার জন্য অ্যারেস্ট ওয়ারেন্টের কোনো প্রয়োজন নেই। এরপরে তারা কাংসেইকে অ্যারেস্ট করে ওখান থেকে নিয়ে যায়। এরপরে ওরা দুজনে বাড়ি ফিরে এসে রেস্ট করলে জলপরি কথায় কথায় জঞ্জেকে জানায় যে আমি দামরেয়ংয়ের স্মৃতি মোছার সময় আমাদের আগের জন্মের সমস্ত স্মৃতি দেখেছি, যেখানে আমাদেরকে কে মেরেছিল তাকে আমি দেখেছি, বর্তমানে আমি ও তোমরা সবাই তাকে চেনো। জঞ্জে তার নাম জানতে চাইলে আপাতত আমাদের এটা দেখানো হয় না যে জলপরি তাকে কি বলেছে। এদিকে আমরা দেখি যে কাংসেইকে ডিটেকটিভ জিজ্ঞাসা করছি কিন্তু সে কোনো ধরনের উত্তর দেয়
দেয় না, বিভিন্ন ধরনের কথা বলে এড়িয়ে যায় যে আমার মাথার যন্ত্রণা করছে, আমার কিছুই মনে পড়ছে না। আসলে ওর সাথে ওর উকিল এসেছিল দেখা করার জন্য এবং সেই উকিলই ওকে জানায় যে যেহেতু আপনাকে অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করা হয়েছে, তাই জন্য আপনাকে যাই প্রশ্ন করা হোক না কেন আপনি তার কোনো উত্তর দেবেন না। আর আপনার বাড়ি থেকে যে সমস্ত প্রমাণ নেওয়া হয়েছে সেগুলি কোনো সঠিক প্রমাণ নয়, যার ফলে আপনাকে আটকে রাখা যায় না। আর ঠিক উকিলের কথা মতোই ডিটেকটিভরা কাংসেইকে ছাড়তে বাধ্য হয়। জন যে ডিটেকটিভের সাথে দেখা করতে আসে ওর সৎমা কিছু বলেছে কিনা সেটা জানার জন্য। এরপরে ও যখন ওখান থেকে বাইরে বেরিয়ে আসে আমরা দেখি যে নামদো ওর পিছু করছে এবং যখন ও গাড়িতে বসতে যায় তখনই নামদো পেছন থেকে ওকে মেরে অজ্ঞান করে দেয় আর ওকে ধরে একটি গোডাউনে নিয়ে আসে, যেখানে আগে থেকেই জঞ্জের সৎ ভাই আর সৎমা উপস্থিত ছিল। এদিকে নামদো যে জঞ্জেকে মেরে অজ্ঞান করে দিয়েছে সেটি সিসিটিভি ফুটেজের মাধ্যমে তেহ আর জলপরি দেখে ফেলে। তারা দুজনেই তখন জঞ্জের ফোন ট্র্যাক করে তাকে খুঁজে বের করে। এদিকে নামদো জঞ্জেকে একটি চেয়ারের মধ্যে বেঁধে তাকে একটি কাগজ দেখিয়ে বলে যে এটা তোমার সুইসাইড নোট, সবাই জানবে তুমি তোমার বাবাকে মেরেছিলে এবং তারপরে তোমার নিজের ভুল তুমি নিজে বুঝতে পেরে নিজেই সুইসাইড করে ফেলেছ। এছাড়াও সে বিষাক্ত ফুলের বিষ জঞ্জের শরীরে ইনজেক্ট করে যাতে আধ ঘন্টার মধ্যেই জঞ্জে মারা যায়। তখন জঞ্জে নামদোকে বলে যে নামদো এই ছিল তোর মনে, আমি তোকে বন্ধু ভাবতাম। নামদো বলে আরে টাকার জন্য আমি সবকিছু করতে পারি, এমনিতেও তুই সিমচংকে পেয়ে আমাকে আর পাত্তাই দিস না আজকাল। এরপরে কাংসেহি নামদো আর চিহুনকে বাইরে যেতে বলে, ও জঞ্জের সাথে কথা বলবে, যেখানে সে তার সমস্ত অপরাধ স্বীকার করে। সে যে এতদিন ধরে এই সব অন্যায়গুলো করেছে কিন্তু কেউ কিছুই টের পায়নি। এখন যেহেতু তুমি মারা যাচ্ছ তার জন্য আমি তোমায় সবকিছু জানালাম। জঞ্জে তার সব কথা শুনে হাসতে থাকে, কারণ সেখানে আগের থেকেই ডিটেকটিভরা তার লোকজন নিয়ে লুকিয়েছিল আর কাংসেহি যা যা বলেছে সেই সব কিছু তারা রেকর্ড করে নিয়েছে। এবারে এখানে হয়তো আপনারা মনে করতে পারেন যে এটা কিভাবে সম্ভব। আসলে নামদোর কাছে টাকা সবকিছু হলেও তার কাছে তার বন্ধুত্বটা সব থেকে উপরে। তাই চিহুন যখন নামদোকে ডেকে জঞ্জেকে মারার প্রস্তাব দিয়েছিল সেই সমস্ত কথা নামদো ডিটেকটিভ আর জঞ্জেকে জানিয়ে দেয়। তারপর থেকেই তারা এই সমস্ত প্ল্যান করে এই নাটকটি সাজায়, যার ফলে জঞ্জের সৎমা তার সমস্ত অপরাধ স্বীকার করে। আর বিষ ইনজেক্ট করা ওটা নামদো পাল্টে তার জায়গায় একটি সাধারণ ইনজেকশন দিয়েছিল। যেই প্ল্যানটি ওরা সাজিয়েছিল সেটা পুরোপুরিভাবেই সাকসেসফুল হয়। এরপরে ওরা যখন কাংসেইকে নিয়ে বাইরে বেরিয়ে আসে তখন চিহুন বুঝতে পারে যে নামদো তাকে ঠকিয়েছে আর তখন ওখানে তেহ আর জলপরিও পৌঁছে যায়। জঞ্জের সৎ ভাই এটা বুঝতে পেরে যায় যে ওকে এত বড় একটা নাটক করে ঠকানো হয়েছে, তাই সে ওখানে রেগে পুলিশদের বন্দুক নিয়ে জঞ্জের দিকে তুলে ধরে। তখন আমরা দেখি যে মাদেয়ংয়ের স্মৃতি থেকে জলপরি যে ওদের মৃত্যুর শেষ মুহূর্তটা দেখতে পেয়েছিল সেখানে ওদেরকে বর্ষা ছুঁড়ে যে হত্যা করেছিল সে আসলে আর কেউ নয়, জঞ্জের সৎ ভাই। জঞ্জের সৎ ভাই ওর দিকে বন্দুকের গুলি ছুড়লে আর তখনই জঞ্জের সামনে জলপরি চলে আসে, যার ফলে বন্দুকের গুলিটি সোজা গিয়ে জলপরির বুকে লাগে। আর এখানেই আমাদের এই এপিসোডটি শেষ হয়। থ্যাংক ইউ।